আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যামিনস, দ্যাট ইজ অ্যামিন সমূহ। এটা প্রথম বর্ষের জন্য একেবারে নিউ টপিকস। আমরা এটা এখনো পড়ানো হয় নাই, একেবারে নিউ টপিকস ফার্স্ট ইয়ারের জন্য। আর এটা আমরা যারা এইচএসসি এক্সামিনি তাদের জন্য টপিকসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারা যদি এটা দেখে তাদের অনেক উপকার হবে। আর আমরা মাঝে মাঝে কোশ্চেন থ্রো করবো আপনাদের উপরে, কোশ্চেনগুলো আনসার দিবেন। আমরা এটা পড়তে পড়তে মোটামুটি শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো অ্যামিন সমূহ, অ্যামিন বেসিক্যালি অজৈব যৌগ, অ্যামোনিয়ার জৈব জাতক। অ্যামোনিয়া কিন্তু একটা অজৈব যৌগ, রাইট কিনা? এই অজৈব যৌগের জৈব জাতক হচ্ছে অ্যামিন। তার মানে এই অ্যামোনিয়ার আমরা এক বা একাধিক হাইড্রোজেনকে কি করব, অ্যালকাইল বা অ্যারাইল বা ফিনাইল, যেটাকে বলি আমরা অ্যারাইল বা ফিনাইল মূলক। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন আমরা সরিয়ে দিই, এটাকে বলি আমরা ফিনাইল অর অ্যারাইল মূলক। অ্যারাইলটাকে এভাবে লেখা হয়, এআর বন্ড এরাইল এভাবে লেখা হয়। আর এটা হচ্ছে আমার অ্যালকাইল মূলক। তো এই অ্যামোনিয়া অজৈব যৌগ, এর জৈব জাতক হলো অ্যামিন। তার মানে এই অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন আমি সমসংখ্যক অ্যালকাইল অথবা অ্যারাইল বা ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করব, তাহলে যে সমস্ত জৈব যৌগ আমরা পাবো তাদের নাম হবে অ্যামিন। তাহলে এই অ্যামোনিয়া অজৈব যৌগ, আমরা মনে করলাম এর থেকে একটা হাইড্রোজেন সরাই দিয়ে আমরা একটা অ্যালকাইল মূলক মিথাইল মূলক দিয়ে দিলাম, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? অ্যামিন। এটাকে আমরা বলতে পারি মিথাইল অ্যামিনের নামকরণ করতে পারি, মিথাইল অ্যামিন। আমি এটা অ্যালকাইল মূলক না দিয়ে সরিয়ে আমি এটা কিন্তু ফিনাইল মূলক দিয়েও সরাতে পারতাম, তখন এটা হয়ে যেত অ্যারোমেটিক অ্যামিন। এটাকে আমরা কি বলতে পারি? অ্যামিনো বেনজিন। অ্যামিনো বেনজিন। এর একটা সাধারণ নাম হচ্ছে অ্যানিলিন। এখন অ্যামোনিয়ার আমরা এক বা একাধিক হাইড্রোজেন, আমরা একটা হাইড্রোজেন যদি সরিয়ে দিই, দিয়ে যদি একটা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আনি, সেইগুলো হবে হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। যদি আমরা দুটো হাইড্রোজেন সরিয়ে দিই, যে দুটো অ্যালকাইল মূলক আনতে পারি, সেইগুলো হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন। আমরা দুটো ফিনাইল মূলক দ্বারা এটাকে প্রতিস্থাপিত করতে পারতাম, আবার একটা ফিনাইল একটা অ্যালকাইল মূলক দ্বারা আমরা প্রতিস্থাপিত করতে পারি। আমরা যদি তিনটা হাইড্রোজেনই সরিয়ে দিয়ে তিনটা অ্যালকাইল মূলক আনি, সেটা হয়ে যাবে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন। আমরা অ্যামিনকে মোটামুটি শিখছি, অ্যামিনের নামকরণ একটু পরে আমরা শিখবো। তাহলে আমরা মেসেজ পেলাম অ্যামোনিয়া হচ্ছে অজৈব যৌগ, এর জৈব জাতক হচ্ছে অ্যামিন। তার মানে অ্যামোনিয়ার হাইড্রোজেন গুলোকে আমরা অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করব। আমরা এই পাশে সবগুলো অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করেছি। আমরা এইভাবে যদি প্রতিস্থাপিত করি যে আমরা একটা ফিনাইল মূলক দিলাম, আরেকটা অ্যালকাইল মূলক দিয়ে দিলাম, দ্যাট ইজ আমরা মিথাইলটা ব্যবহার করছি অ্যালকাইল মূলক হিসেবে, সেটাও কিন্তু আমার 2 ডিগ্রি অ্যামিন হবে। তাহলে এই যে অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন যদি আমি সমসংখ্যক অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে যে সমস্ত জৈব যৌগ পাওয়া যাবে তাদেরকে বলা হবে অ্যামিন। আমরা সবাই লিখে ফেলি, অজৈব যৌগ অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে সমস্ত জৈব যৌগ পাওয়া যায় তাদেরকে বলা হয় অ্যামিন। অ্যামিন ক্লিয়ার কিনা? যদি আমরা অ্যামিন ক্লিয়ার হই, মোটামুটি সবাই আমরা
ইয়েস বাটনে ক্লিক করব। খেয়াল করি এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নির্ধারিত হবে কিন্তু এই নাইট্রোজেনের উপরে ভিত্তি করে। আমরা যখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শিখেছি সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? কার্বনের সাথে যুক্ত যে কার্বন OH মূলক যুক্ত তার উপর ভিত্তি করে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নির্ধারণ করেছিলাম। বাট অ্যামিনের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নির্ধারিত হবে নাইট্রোজেনের সাথে কি অ্যালকাইল গ্রুপ একটা যুক্ত, না অ্যালকাইল গ্রুপ দুটো যুক্ত, না অ্যালকাইল গ্রুপ তিনটে যুক্ত, না অ্যালকাইল গ্রুপ একটা, অ্যারাইল গ্রুপ একটা। অর্থাৎ এই নাইট্রোজেনের সাথে যুক্ত অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের সংখ্যার উপর ভিত্তি করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন নির্ধারিত হবে। বাট আমরা যখন অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি শিখেছিলাম তখন আমরা কিন্তু কার্বনের উপর ভিত্তি করে কার্বনে OH বা হ্যালোজেন যুক্ত ছিল তার সাথে যুক্ত গ্রুপগুলোর উপর ভিত্তি করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নির্ধারণ করেছিলাম। অ্যামিন কি এই জিনিসটা ক্লিয়ার কিনা? এরপর আমরা অ্যামিনের নামকরণে যাব, অ্যামিনের নামকরণ শিখব বেসিক্যালি। তো অ্যামিন ক্লিয়ার কিনা এটা যদি আমরা ইয়েস বাটনে ক্লিক করব, সবাই কমেন্ট সেকশনে ইয়েস কথাটা লিখব। ইয়েস আসতেছে, ফাইন মুনতাসির রাব্দিন, ফৌজিয়া হোসেন, মেহেদী হাসান, অনিক সাহা, আমিনুল ইসলাম রাফি। ওকে, তাহলে আমরা অ্যামিন আবার যদি আমরা বলার চেষ্টা করি, হোয়াট ইজ অ্যামিন? অ্যামিন হচ্ছে অজৈব যৌগ অ্যামোনিয়ার জৈব জাতক। তার মানে অ্যামোনিয়া তো অজৈব যৌগ, এটাকে যদি জৈব যৌগে কনভার্ট করতে আমরা চাই এর হাইড্রোজেন গুলোকে সরায়ে আমার অ্যালকাইল বা অ্যারাইল মূলক আনতে হবে, অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক আনতে হবে। যদি আমরা এই হাইড্রোজেন গুলোকে সরাবো আর সমসংখ্যক অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করব, তাহলে যে সমস্ত জৈব যৌগ পাওয়া যাবে তাদের নাম হচ্ছে অ্যামিন। যেমন আমি একটা হাইড্রোজেন সরাই একটা অ্যালকাইল মূলক দিয়ে দিলে সেটা 1 ডিগ্রি অ্যামিন হবে। যদি আমরা অ্যামোনিয়া থেকে দুটো হাইড্রোজেন সরাই দিয়ে দুটো অ্যালকাইল মূলক দিয়ে দিই 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন হবে। যদি আমরা নাইট্রোজেন থেকে সবগুলো হাইড্রোজেনকে সরিয়ে দিই তাহলে আমার হবে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন। এইগুলো আমরা অ্যালকাইল মূলক না দিয়ে সবগুলো ফিনাইল মূলকও দিতে পারতাম, আবার একটা ফিনাইল মূলক একটা অ্যালকাইল মূলক এমনও দিতে পারতাম। বাট 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে নির্ধারিত হবে। ক্লিয়ার কিনা? আশা করি আমরা অ্যামিন কি বুঝতে পেরেছি। এখন নেমিং অফ অ্যামিন, অ্যামিনের নামকরণ। অ্যামিনকে কিভাবে নামকরণ করতে হয় আমরা একটু দেখে ফেলি। নেমিং অফ অ্যামিনস, অ্যামিনস এর নামকরণ। তো আমি একটা যৌগ লিখে ফেললাম, এটা যদি আমরা খেয়াল করি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল গ্রুপ, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল গ্রুপ হলে আমরা সেটাকে বলি আসলে প্রোপাইল মূলক, রাইট কিনা? প্রোপাইল মূলক বলি আমরা। এই যে যদি 1 কার্বন বিশিষ্ট হয় সেটাকে আমরা বলি মিথাইল মূলক। যদি 2 কার্বন বিশিষ্ট মূলক হয় ইথাইল মূলক, বিউটাইল মূলক, এভাবে। তাহলে এটার নামকরণ কি হবে? এটা যদি প্রোপাইল মূলক হয় এটাকে এই নামকরণ আমরা কি লিখব? প্রোপাইল অ্যামিন। এটা একটা প্রাইমারি অ্যামিন। কারো কোনো ডাউট আছে কিনা? এই নাইট্রোজেনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত, এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন, রাইট? আমাকে খেয়াল করতে হবে এই নাইট্রোজেনের সাথে কতটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকছে। যদি একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে সেটা হবে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন। সমস্যাটা যেখানে হয় নামকরণের ক্ষেত্রে, আমি একটা যৌগ লিখে ফেলি, যখন আমাকে একাধিক অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দিয়ে দেবে তখন আমাকে দীর্ঘ শিকলটা নির্বাচন করতে হবে। আমার এই গ্রুপটা কিন্তু বড়, এখানে কিন্তু 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে ইথাইল গ্রুপ আর একটা হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে আমার নামকরণ যেটা বড় গ্রুপ
তার উপর ভিত্তি করে। তাহলে মূলত এটা কিন্তু ইথাইল অ্যামিন। এটা মূলত কি ইথাইল অ্যামিন। মূলত যেহেতু যে গ্রুপটা বড় তার উপর ভিত্তি করে নামকরণ হবে। আর আমার দেখেন n নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে আমাকে লিখে দিতে হবে n মিথাইল ইথাইল অ্যামিন। ঠিক আছে, n পজিশনে একটা মিথাইল মূলক আছে। যদি দুইটা থাকতো n ডাইমিথাইল লিখতাম। অর্থাৎ যদি এটাকে আমরা বুঝেছি কিনা সবাই, এটা দীর্ঘ শিকল তার উপর ভিত্তি করে আমার মূলত নামকরণ হবে ইথাইল অ্যামিন বেসিক্যালি। আর n পজিশনে যতগুলো গ্রুপ থাকবে অ্যালকাইল গ্রুপ সেটা আমার পজিশন সহ লিখে দিতে হবে। যদি এটা এমন হতো, আমার এখন কিন্তু অ্যালকাইল গ্রুপ দুইটা, ছোট গ্রুপ দুইটা, তাহলে আমার মূলত কিন্তু এর নাম ইথাইল অ্যামিন, কিন্তু n পজিশনে দুইটা মিথাইল আছে, তাহলে এটার নাম হবে n, n ডাইমিথাইল অ্যামিন। যদি বুঝে থাকি এস বাটনে ক্লিক করব। একটু আস্তে বলেন, আস্তে বললে একটু শুনতে পারবেন আপনারা, না স্লো ধীরে কোনটা বুঝতে পারছেন? আস্তে বললে তো শুনতে পাবেন না, স্লো বলবো সেটা বলতে পারেন। এটা যদি ক্লিয়ার হয় নামকরণ, ইয়েস বাটনে ক্লিক করব। অনিশা ইয়েস, মেহেদি হাসান, আব্দুল্লাহ, আসিফ ইয়েস, শুভ খান ইয়েস, তামিম রঞ্জন ইয়েস। ওকে, তাহলে আমরা আরো কি একটা দেখি। এখন আমাকে এইভাবে দেওয়া হবে যৌগ, তাহলে আমার দীর্ঘ শিকল কিন্তু এটা প্রোপাইল, আর এটা কিন্তু ছোট শিকল। তাহলে আমার মূলত এর নামটা কি হবে? প্রোপাইল অ্যামিন। আর n পজিশনে আমার কি গ্রুপ আছে? ইথাইল গ্রুপ। তাহলে এটাকে আগে আমরা ছোট গ্রুপটা লিখে ফেলি n নাম্বার পজিশনে, n ইথাইল প্রোপাইল অ্যামিন, রাইট? প্রোপাইল অ্যামিন। ওকে, এটা কি সবাই বুঝেছি? ছোট গ্রুপটা n পজিশনে আছে আমার ইথাইল গ্রুপটা, আর এটা মূল যৌগটা আসলে প্রোপাইল অ্যামিন। ওকে, ডান ডান। ওকে, এখন যদি আমার যৌগটা এমন দেয়, সবাই তুলে ফেলবো সাথে সাথে। আমার মূলত কিন্তু প্রোপাইল অ্যামিন। আমার ছোট গ্রুপ দিয়েছে কয়টা? দুইটা মিথাইল গ্রুপ দিয়েছে। তাহলে এটার নাম কি লিখবো আমরা সবাই? এটা CH2 করে দিই আমরা। তাহলে এটার নাম কি হবে তাহলে? N, N ডাইমিথাইল, রাইট? আর মূলত যৌগটা কি? প্রোপাইল অ্যামিন। এখন আমরা একটা যৌগ দিব, সেই যৌগটা আপনারা নামকরণ করার চেষ্টা করবেন। যদি এই দুটো নামকরণ আমরা বুঝে থাকি, আমরা ইয়েস লিখব কমেন্ট সেকশনে, ইয়েস লিখব কমেন্ট সেকশনে, ইয়েস লিখব দুটো যৌগের নামকরণ যদি শিখে থাকি, রাইট? আমরা শেয়ার বাটনে ক্লিক করি যাতে আরো আপনাদের বন্ধুরা এখানে অ্যাড হতে পারে। শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিই। মেহবুব হোসেন ইয়েস স্যার, রাফিউদ্দিন ইয়েস স্যার, হাসানুল হাসান ইয়েস স্যার, আব্দুল্লাহ আসিফ ইয়েস স্যার। ওকে, তো আমরা এখন একটা নামকরণ দিয়ে আপনারা বলার চেষ্টা করুন। এটা সবাই কমেন্ট সেকশনে লিখবেন, নামটা কি সবাই লিখবো, যে আগে লিখতে পারবে তার নামটা আমরা উল্লেখ করে দিব, যে একটা সঠিক হবে সবার আগে নামটা বলার চেষ্টা করব।
যে নামকরণটা সবার আগে বলতে পারবে তার নামটা আমরা সবার আগে উল্লেখ করব। অনেক শাহ বলছে ইথাইল অ্যামিনো বেনজিন 0। আমার দীর্ঘ শিকল কিন্তু এটা সহজ করে দিলাম আরো। মেহেদি হাসান বলছে এন ইথাইল অ্যামিন 0 হয় নাই, এন অ্যারাইল ইথাইল অ্যামিন। এন্ড রাফিউদ্দিন রাইট বলেছে এন অ্যারাইল না বলে ফিনাইল বলে ভালো হবে, রাফি অ্যারাইলও বলা যাবে। রাফিউদ্দিন রাইট বলেছে, তাহলে আমার এর পজিশনে আছে কিন্তু ফিনাইল মূলক, তাহলে আমরা এটাকে বলবো কি এন ফিনাইল। আর যৌগটা কি তাহলে ইথাইল অ্যামিন। ক্লিয়ার কিনা? এন ফিনাইল ইথাইল অ্যামিন। এখন যে জায়গাটায় প্রবলেম হয় এটা নামকরণ করার চেষ্টা করব। এটা শিখলে আমাদের আর কোনো ডাউট থাকবে না নামকরণে। এটা নামকরণ বলার চেষ্টা করব, কমেন্ট সেকশনে লিখবো এটার নাম কি। পুষ্পিতা কুন্ডু রিয়া অনেক পরে কমেন্ট করছেন, তো রাইট আছে। আমরা আরেকটা যৌগ দিয়ে দিয়েছি অলরেডি। এই যৌগটার নাম যে সবার আগে কমেন্ট সেকশনে বলতে পারবে তার নামটা আমরা বলে দেব। এন ফিনাইল মিথাইল অ্যামিন হুসাইন এমডি জায়েদ রাইট বলছে। এক ভদ্রলোক বলছে এন মিথাইল অ্যানিলিন। ওকে, যুদ্ধ কিন্তু বেঁধে গেছে। মেহেদি হাসান বলছে এন মিথাইল অ্যানিলিন, আবার এই জায়েদ বলছে এন ফিনাইল মিথাইল অ্যামিন, দুইটাই কারেক্ট। ওকে, তার মানে আমার এখানে কিন্তু দুইটা হাতই কিন্তু ইকুয়াল। তার মানে আমি যে কোনোটার উপর ভিত্তি করে নাম্বারের নামকরণ করতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি এন ফিনাইল মিথাইল অ্যামিন, রাইট। আবার মিথাইলটাকে আমরা ছোট গ্রুপ ধরতে পারি, তার মানে আমি লিখে দিতে পারি এন মিথাইল ফিনাইল অ্যামিন। দুটাই কারেক্ট। দুই ভদ্রলোক বলেছেন দুটাই কারেক্ট। আমি যদি একই ধরনের হয় অ্যারোমেটিক হোক অ্যালিফেটিক হোক, তাহলে আমরা যদি একই ধরনের গ্রুপ হয় যে কোনোটাকে আমরা এন পজিশনে বসায় নামকরণ করতে পারবো। ফিনাইলকেও এনে লিখতে পারবো, এই মিথাইলকেও এনে লিখতে পারবো। এন মিথাইল ফিনাইল অ্যামিনও লিখতে পারবো, এন ফিনাইল মিথাইল অ্যামিনও লিখতে পারবো। কারেক্ট? যদি বুঝে থাকি ইয়েস লিখবো কমেন্ট সেকশনে। এন ফিনাইল মিথাইলামিন, এন ফিনাইল মিথাইলামিন, এন ফিনাইল মিথাইলামিন লিখছে, এন ফিনাইল মিথাইলামিন লিখছে, এন মিথাইল অ্যানিলিনটা বলা যাবে না, অ্যানিলিন বললে ভুল হবে হৃদয় মিয়া। অ্যানিলিন ঠিক স্পেসিফিক বেঞ্জিন চক্রের উপর বন্ড NH2 মূলক থাকলে অ্যানিলিন হবে। আব্দুল্লাহ আসিফ ইয়েস স্যার, ইয়েস স্যার। মেহেদি হাসান ইয়েস ইয়েস। ওকে, তাহলে আমরা মোটামুটি অ্যামিনের নামকরণটা শিখে ফেলছি, রাইট? সবাই নামকরণ পাবো আশা করি। ওকে, এখন হলো এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতা। এই ক্ষারধর্মিতার উপরে ভিত্তি করে বেসিক্যালি সিকিউ আসে আমাদের এক্সামে। অর্থাৎ অ্যামিন সমূহের ক্ষারধর্মিতা আমরা তুলনা করব প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনের উপরে। এদের ক্ষারধর্মিতা কেমন হবে, কার বেশি কম হবে, এই ক্ষারধর্মিতা নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো করে খেয়াল করবেন, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, অ্যামিন সমূহের ক্ষারধর্মিতা।
আমি অ্যামোনিয়া লিখলাম, মিথাইল অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন লিখলাম, মিথাইল অ্যামিন, ডিগ্রি অ্যামিন লিখলাম, ডিগ্রি অ্যামিন লিখলাম। এটাকে মিথাইল অ্যামিন বলা যাবে। এটাকে যদি কেউ এন মিথাইল অ্যামিনও বলতে পারে, আবার যেহেতু দুটো একই ধরনের গ্রুপ ডাইমিথাইল অ্যামিন উচ্চারণ করা যাবে। এটা মিথাইল অ্যামিন, এটা ডাইমিথাইল অ্যামিন, এটা ট্রাইমিথাইল অ্যামিন। আমরা যদি লেখার চেষ্টা করি, এটা মিথাইল অ্যামিন বলা যাবে, দুটো একই ধরনের গ্রুপ। এটাকে আমরা ডাইমিথাইল অ্যামিনও বলতে পারবো, আবার যেভাবে আমরা শিখিয়েছি ওভাবেও নামকরণ করতে পারবেন। যদি একই ধরনের গ্রুপ থাকে, সবগুলো একই গ্রুপ থাকে, তাহলে এইভাবে নামকরণ করা যাবে। ট্রাইমিথাইল অ্যামিন, তার মানে এটা হলো 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন। তো এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন এবং অ্যামোনিয়া আমরা লিখে রাখছি, এদের মধ্যে ক্ষার ধর্মিতা কার বেশি সেটা আমাদের আলোচনা করতে হবে। তো প্রথম আমার জানা দরকার আসলে ক্ষার কি, ক্ষার কার। আমরা ক্ষার জানি বনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ অনুসারে যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। অর্থাৎ আমি যদি প্রোটন গ্রহণ করতে পারি তাহলে আমি ক্ষার হব। তবে ক্ষারের সবচেয়ে সুন্দর সংজ্ঞা হচ্ছে যে সমস্ত যৌগ মুক্ত জল সরবরাহ করে প্রোটন গ্রহণ করতে সক্ষম তারা হচ্ছে উৎকৃষ্ট ক্ষার। আবার বলি, যে সমস্ত যৌগ মুক্ত জল সরবরাহ করে প্রোটন গ্রহণে সক্ষম তারা হচ্ছে ক্ষার। আপনারা যদি খেয়াল করেন অ্যামিনগুলো যদি চিন্তা করেন, দেখেন প্রত্যেকের এই নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জল আছে, তাহলে সব অ্যামিন কি মুক্ত জল সরবরাহ করতে সক্ষম? ইয়েস। তাহলে সব অ্যামিন কি প্রোটন গ্রহণ করতে সক্ষম? ইয়েস। তার মানে অ্যামিন সমূহ ক্ষারক, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাদের প্রশ্নটা আছে কার ক্ষারকত্ব ধর্ম বেশি হবে, রাইট? সেটা বের করা হচ্ছে আমাদের কাছে জরুরি। তাহলে যেহেতু সব অ্যামিনে মুক্ত জোড় আছে, সব অ্যামিন মুক্ত জোড় সরবরাহ করতে পারবে, সব অ্যামিন প্রোটন গ্রহণ করতে পারবে, তার মানে অ্যামিন সমূহ ক্ষারক। তাহলে এই অ্যামিন সমূহের ক্ষারকত্ব কিসের উপরে ডিপেন্ড করবে? আসলে এই নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জলের প্রাপ্যতার উপরে নির্ভর করবে। নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জলের প্রাপ্যতা যার বেশি হবে, সে তত বেশি মুক্ত জল সরবরাহ করতে পারবে, সে তত বেশি প্রোটন গ্রহণ করতে পারবে, তার ক্ষারকত্ব তত বেশি হবে। আবার খেয়াল করেন, অ্যামিন সমূহের ক্ষারকত্ব অন ডিপেন্ড নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জলের প্রাপ্যতা। এই নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জলের প্রাপ্যতা যার বেশি হবে, তার প্রোটন গ্রহণের ক্ষমতা বেশি, তার ক্ষারকত্ব বেশি। এখন চিন্তা করতে হবে যে কার কোন অ্যামিনে নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জলের প্রাপ্যতাটা বেশি। আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু ধনাত্মক আবেশিত ধর্ম, নাকি ধনাত্মক আবেশীয় ফলাফল দেখায়। যেটাকে আমরা প্লাস ইনডেক্টিভ ইফেক্ট বলি, প্লাস ইনডেক্টিভ ধনাত্মক আবেশীয় দেখায়। অর্থাৎ এ কি করে, অন্যের দিকে শেয়ারকৃত ইলেকট্রন জোড় ঠেলে দেয়। তাহলে একই দিকে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই নাইট্রোজেন পরমাণুর উপর ইলেকট্রন জোড় ঠেলে দিল, 2 ডিগ্রিতে 2 দিক থেকে ঠেলে দেবে, রাইট? 3 ডিগ্রিতে আমার 3 দিক থেকে ইলেকট্রন জোড় কিন্তু এই নাইট্রোজেন পরমাণুর উপরে ঠেলে দিচ্ছে। 1 ডিগ্রিতে একটা অ্যালকাইল গ্রুপ এক দিক থেকে নাইট্রোজেন পরমাণুর উপর ইলেকট্রন জোড় ঠেলে দিল, 2 ডিগ্রিতে 2 দিক থেকে ঠেলে দিচ্ছে, 3 ডিগ্রিতে 3 দিক থেকে ঠেলে দিচ্ছে। তাহলে আমার প্রশ্ন যে কত ডিগ্রি অ্যামিনের উপরে মুক্ত জলের প্রাপ্যতা সবচেয়ে বেশি? আমরা একটা কমেন্ট সেকশনে লিখব কত ডিগ্রি অ্যামিনের উপরে মুক্ত জলের প্রাপ্যতা সবচেয়ে বেশি। এখন কি দেখা যায় আলোর ফ্লাশ?
দেখা যায় একটু বলেন দেখেন। আর কোনো সমস্যা আছে কিনা? আলমগীর ইসলাম রাফি 3 ডিগ্রিতে, রোজিনা আক্তার 3 ডিগ্রি, মেহেদি হাসান 3 ডিগ্রি, তামিমা তানজুম 3 ডিগ্রি কমেন্ট সেকশনে লিখছে, মিদুল ইসলাম শিয়াব 3 ডিগ্রি। হ্যাঁ, সবাই 3 ডিগ্রি কমেন্ট করছেন। এখন কি বোর্ড দেখা যায় ঠিকঠাক? অর্থাৎ 3 ডিগ্রি অ্যামিনের উপরে কিন্তু মুক্ত জোরের প্রাপ্যতা সবচেয়ে বেশি হওয়ার কথা। তার মানে এর মুক্ত জোর সরবরাহ করার ক্ষমতা সবচেয়ে বেশি হওয়ার কথা, এর সবচেয়ে বেশি প্রোটন গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা, তার মানে এর ক্ষারকত্ব সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু আসলে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সবচেয়ে কম। প্রশ্ন হচ্ছে কেন স্যার সবচেয়ে কম কেন? আমরা আরেকপুর মোড়ের কথা চিন্তা করতে পারি। আরেকপুর মোড়ে 4 রাস্তার মোড়। আপনি মোটরসাইকেলে না সাইকেলে করে যাচ্ছেন, আপনি বিমানবন্দরে যাবেন, আর একজন ধর্মতলা দিয়ে যাচ্ছে। আপনি যখন আরেকপুর মোড়ে চলে আসেন, ওখানে জ্যাম বেঁধে গেল, চারিদিক থেকে গাড়ি আসতেছে, আপনার 10 মিনিট লেট হলো। আর একজন আসছে সাইকেলে করে যাচ্ছে ধর্মতলাতে, আপনি মোটরসাইকেলে যাবেন, ধরেন আরেকপুর মোড় থেকে মোটরসাইকেলে করে যাবেন বিমানবন্দর। আপনার কিন্তু আগে পৌঁছানোর কথা, সবার আগে, যেহেতু মোটরসাইকেলে যাবেন, আর ওই ভদ্রলোক ধর্মতলা দিয়ে ওই পাশ থেকে ঘুরে আমার বিমানবন্দরে যাবে। আপনি যখনই আরেকপুর মোড়ে এসে পৌঁছালেন, দেখলেন ওখানে জ্যাম বেঁধে গেছে, আর আপনার ওখানে 15 মিনিট লেট হলো, তাহলে আপনি কি আর বিমানবন্দরে পৌঁছানো আপনার পক্ষে কি আগে সম্ভব হবে? হবে না। তার মানে যখন চারিদিক থেকে এই গ্রুপগুলোর দিকে ইলেকট্রনটা ঠেলে দেয়, তখন এখানে জ্যাম বেঁধে দেয়। তার মানে যেটাকে আমরা বলি স্টেরিক বাধা। এখানে কি তৈরি হয়? একটা স্টেরিক বাধা। অর্থাৎ এর মুক্ত জোরের সরবরাহ বেশি থাকে, বাট ওই সরবরাহকৃত মুক্ত জোরও ব্যবহার করতে পারে না। অর্থাৎ যখন এটা ব্যবহার করতে পারবে না, মুক্ত জোর যখন সরবরাহ করতে পারবে না, তখন আলটিমেটলি ওর প্রোটন গ্রহণের ক্ষমতাটাও কি কমে যাবে। অর্থাৎ 3 ডিগ্রি অ্যামিনে কিন্তু মুক্ত জোরের প্রাপ্যতা বেশি ছিল, কিন্তু অধিক গ্রুপের ভিড়ের কারণে ওখানে একটা স্টেরিক বাধা তৈরি হয়, স্থানিক বাধা তৈরি হয়। তখন ও আর ওই প্রোটন যেভাবে গ্রহণ করার কথা ছিল সেইভাবে আর পারে না। এই জন্য 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব কি হয়ে যায়? সবার থেকে কম হয়ে যায়। বা 2 ডিগ্রি 1 ডিগ্রি বা অ্যামোনিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো ভিন্নতা নাই। তার মানে আমি যদি ক্ষারকত্বের ক্রম লিখতে চাই, তাহলে কত ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সবচেয়ে বেশি? আমি কমেন্ট সেকশনে লিখব কত ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সবচেয়ে বেশি হবে। লিখিত কত ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সবচেয়ে বেশি হবে? কত ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সবচেয়ে বেশি হবে? কমেন্ট সেকশনে সবাই লিখবো। আমিনুল ইসলাম রাফি লিখছে 1 ডিগ্রি। না, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি চিন্তা করেন। 1 ডিগ্রিতে একদিক থেকে নাইট্রোজেনের উপরে মুক্ত জোরটা ঠেলে দিচ্ছে, তাহলে এখানে নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জোরের প্রাপ্যতা যতটা হবে, 2 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনের উপরে মুক্ত জোরের প্রাপ্যতা কি বেশি হবে না? তার মানে 2 ডিগ্রি অ্যামিনের মুক্ত জোর সরবরাহ করার ক্ষমতা কি বেশি না? ওর প্রোটন গ্রহণের ক্ষমতাও কি হবে? বেশি হবে। তার মানে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। আর অ্যামোনিয়ামে যেহেতু কোনো দানকারী গ্রহণকারী কোনো গ্রুপ যুক্ত নেই, এর ক্ষারকত্ব কমও হবে না বেশিও হবে না, এটা সবার শেষে বসে যাবে। ক্লিয়ার কিনা? আব্দুল ওয়াদুদ 2 লিখছে, রিদানা 2 লিখছে, নুসরাত জাহান 2 লিখছে, ফাইম মুনতাসির আতিনে 1 লিখছে। এটা কি ক্লিয়ার কিনা? আমরা আবার একবার বলছি, ক্লিয়ার হলে ইয়েস লিখো কমেন্ট সেকশনে। আমরা বলছি ক্ষারক হচ্ছে যে সমস্ত যৌগ মুক্ত জোর সরবরাহ করে প্রোটন গ্রহণে সক্ষম, তারা হচ্ছে ক্ষারক। আমরা যদি অ্যামিনসমের উপরে চিন্তা করি, অ্যামিনসমের নাইট্রোজেন পরমাণুর উপরে দেখেন মুক্ত জোর আছে, তাহলে সকল অ্যামিন কিন্তু এই মুক্ত জোর সরবরাহ করতে সক্ষম এবং প্রোটন গ্রহণে সক্ষম, তার মানে সকল অ্যামিন কিন্তু ক্ষারক। এখন তাহলে ক্ষারকত্ব কিসের উপর নির্ভর করবে? এই নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জোরের প্রাপ্যতার উপরে। যে অ্যামিনে নাইট্রোজেনের উপরে মুক্ত জোরের প্রাপ্যতা যত বেশি, সেই অ্যামিনের ক্ষারকত্ব কি হবে? তত বেশি হবে।
তাহলে আমরা যদি চিন্তা করি অ্যালকাইল গ্রুপ যদি ইলেকট্রন দানকারী 1 ডিগ্রিতে এক দিক থেকে অধিক ইলেকট্রন ঠেলে দিচ্ছে, 2 ডিগ্রিতে দুই দিক থেকে ঠেলে দিচ্ছে, 3 ডিগ্রিতে তিন দিক থেকে ঠেলে দিচ্ছে, তার মানে 3 ডিগ্রি আমিনে n পরমাণুর উপরে মুক্ত দলের প্রাপ্যতা সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু এখানে অধিক গ্রুপের ভিড়ের কারণে কি একটা স্থিতির বাধা তৈরি হয়, ফলে প্রোটন সরবরাহ করার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার স্থলে কি হবে, কমে যাবে। এর প্রোটন গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার স্থলে কি হবে, কমে যাবে। এই জন্য 3 ডিগ্রি আমিনের ক্ষারকত্ব কি সবচেয়ে কম। যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি চিন্তা করি, অ্যামোনিয়া সবার থেকে কম হবে, সেটা আলাদা। বাট আমি যদি 1 ডিগ্রি আর 2 ডিগ্রি চিন্তা করি, তাহলে কিন্তু 2 ডিগ্রি থেকে কিন্তু কোনো স্থিতিক বাধা নেই, দুই দিক থেকে ইলেকট্রন দিচ্ছে, সেহেতু এর উপর মুক্ত দলের প্রাপ্যতাটা বেশি হবে। 2 ডিগ্রি আমিনের ক্ষারকত্বটা কি হবে, সবার থেকে বেশি হবে। তাহলে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, আর ফাইনালি অ্যামোনিয়া। তাহলে আমার পরীক্ষায় কোশ্চেন করতে পারে, আমরা অনুধাবন বা গ নম্বরের জন্য দুটো কোশ্চেন লিখে দিচ্ছি, কোশ্চেন দুটো সবাই লিখে নেন, এটা আনসার লিখে আমার ইনবক্সে সেন্ড করবেন আপনারা, আনসার লিখে কোশ্চেন দুটো লিখে দিই। আমরা মুছে দিচ্ছি, সবাই আশা করি তুলে নিয়েছি, মুছে দিচ্ছি। আমরা কোশ্চেন লিখে দিই, এই কোশ্চেন আনসার করে ইনবক্সে সেন্ড করবেন। কোশ্চেন নাম্বার 1, মিথাইলামিন ও ডাইমিথাইলামিনের মধ্যে কোনটির ক্ষারকত্ব বেশি? কোনটির ক্ষারকত্ব বেশি? আর একটা কোশ্চেন লিখি, অ্যামোনিয়া ও মিথাইলামিনের মধ্যে কোনটির ক্ষারকত্ব বেশি? আর একটা কোশ্চেন লিখে দিই, কোনটির ক্ষারকত্ব কম? সব বেশি লিখতে আর একটা কম লিখে দিই। কোশ্চেন তিনটা লিখে ফেলবো সবাই, লেখা হয়ে গেলে ইয়েস লিখবো, আমরা এটা তখন মুছে দিব। সবাই লেখা হয়ে গেছে? ওকে, তাহলে আমরা এটা মুছে দিই। এখন যদি আমার অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিন দেওয়া হয়, তাহলে ক্ষারকত্ব কার কম বা বেশি হবে? আমাকে দিয়ে দেওয়া হলো মিথাইলামিন ও অ্যানিলিন। কোনটি অধিক ক্ষারীয়? তাহলে আমরা যদি খেয়াল করি, অ্যামিনের ক্ষারকত্ব নির্ভর করবে কিসের উপরে? এই নাইট্রোজেন পরমাণুর উপরে, মুক্ত জলের প্রাপ্যতার উপরে। অ্যালকাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন দান করে, যখন ইলেকট্রন ঠেলে দিচ্ছে এই এন পরমাণুর উপরে মুক্ত জলের প্রাপ্যতা কি বেড়ে যাচ্ছে,
তার মানে এই মিথাইল অ্যামিনের মুক্ত জোড় সরবরাহ করার ক্ষমতাটা বেশি হবে, প্রোটন গ্রহণের ক্ষমতা কি বেশি। বাট যদি আমরা অ্যানিলিন চিন্তা করি, এটা অ্যানিলিন বেঞ্জিন চক্রের সাথে বন্ডের মিশ্রণমূলক থাকে অ্যামিনো বেঞ্জিন বা অ্যানিলিন। এই ফিনাইল হলো কিন্তু ইলেকট্রন গ্রহণকারী, ও উল্টা নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে এন পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব কমিয়ে ফেলে, আর এই ইলেকট্রন দিয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে ফেলে। তাহলে মিথাইল অ্যামিনের উপরে যদি মুক্ত জোড়ের প্রাপ্যতা বেশি হয়ে থাকে, ওর এই মুক্ত জোড় সরবরাহ করার ক্ষমতাটাও বেশি, ওর প্রোটন গ্রহণের ক্ষমতাটাও কি হবে বেশি হবে। আর ফিনাইল অ্যামিন বা অ্যামিনো বেঞ্জিন বা অ্যানিলিন যাই বলি, এই ফিনাইলগুলো কিন্তু ইলেকট্রন গ্রহণকারী, ইলেকট্রন আকর্ষী, এরা মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়, মাইনাস ইন্ডাকটিভ ঋণাত্মক আবেগজনক, ও ইলেকট্রন জোড় নিজের দিকে টান দেয়। যখনই নিজের দিকে টান দিবে তখন কিন্তু এন পরমাণুর উপরে মুক্ত জোড়ের প্রাপ্যতাটা কি হবে কমে যাবে। যখনই কমে যাবে তখন কিন্তু এর মুক্ত জোড় সরবরাহ করার ক্ষমতাটাও কমে যাবে এবং তার মানে ক্ষারকত্ব কমে যাবে। তাহলে অ্যালিফেটিক অ্যামিনের থেকে অ্যারোমেটিক অ্যামিনের কিন্তু ক্ষারকত্ব কি কম। আমরা লিখে দিতে পারি অ্যালিফেটিক অ্যামিন অপেক্ষা অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারকত্ব কম, কারণ মিথাইল ফিনাইলমূলক একই ইলেকট্রন আকর্ষী, আর মিথাইলমূলক কি ইলেকট্রন বিকর্ষী। এটা প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়, এটা মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়। এটা যদি বুঝে থাকি কমেন্ট সেকশনে ইয়েস লিখবো। অ্যালিফেটিক অ্যামিনের থেকে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারকত্ব কিন্তু কম, কারণ অ্যালিফেটিক অ্যামিন অপেক্ষা অ্যারোমেটিক অ্যামিনে এন পরমাণুর উপরে মুক্ত জোড়ের সরবরাহ, মুক্ত জোড়ের প্রাপ্যতাটা কম। ওকে, আশা করি সবাই আমরা বুঝেছি। বুঝলে ইয়েস লিখবো, কমেন্ট সেকশনে ইয়েস লিখবো যদি এটা আমরা বুঝে থাকি। রাফিউদ্দিন ইয়েস, আমিনুল ইসলাম রাফি, নুসরাত জাহান, আবু হেনা রাজু, আব্দুল্লাহ আল আসিফ ইয়েস, সবাই বুঝছে মোটামুটি। শুভ খান ইয়েস। ওকে, তাহলে আমরা নতুন আরেকটা টপিকসে চলে যাব। এখন হচ্ছে অ্যামিনের প্রস্তুতি। এটা অ্যালকাইল হ্যালাইড থেকে করা যেতে পারে। অ্যালকাইল হ্যালাইড হতে করা যেতে পারে। এই অ্যালকাইল হ্যালাইডকে জাস্ট অ্যামোনিয়া সহযোগে আপনারা বিক্রিয়া করায় দেন, এই দিয়ে দেন, তাহলে অ্যামিন তৈরি হয়ে যাবে। যদি আমি উদাহরণ হিসেবে লিখতে চাই, ওয়ান ডিগ্রি অ্যামিন তৈরি করলাম। আমরা যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাবো তখন 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। যখন অ্যালকাইল হ্যালাইডকে আপনি 2 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করার 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করাই দিবেন, তখন 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে যাবে। যখন আপনি অ্যালকাইল হ্যালাইডকে 2 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করাই দিবেন, তখন 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে যাবে। অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যামিন তৈরি করতে পারি, 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি, 3 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি। যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাবো
তখন হবে 1 ডিগ্রি অ্যামিন। যখন 1 ডিগ্রি অ্যামিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করাবো তখন 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। যখন 2 ডিগ্রি অ্যামিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করাবো 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। ক্লিয়ার কিনা সবাই? ওকে, সবাই তুলে ফেলছি। 10 সেকেন্ড টাইম সবাই তুলে ফেলার জন্য, 10 সেকেন্ড টাইম। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন নিয়ে আসবো। যখনই অ্যামিনের প্রস্তুতি আমার বলে এই বিক্রিয়াটার নাম আমাদের প্রথমে মাথায় চলে আসে, যে বিক্রিয়াটার নাম আমাদের প্রথমে মাথায় আসে সেই বিক্রিয়াটা এখন আমরা দেখাবো। অ্যামিনের প্রস্তুতি বললে এই বিক্রিয়াটা আমাদের মাথায় আসে। সবাই এটা বুঝেছি? ওকে ওকে। 2 নাম্বার, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা এই বিক্রিয়াটা হচ্ছে যে কোনো অ্যামাইড, সেটা অ্যালিফ্যাটিক অ্যামাইড হতে পারে বা অ্যারোমেটিক অ্যামাইড হতে পারে। যে কোনো অ্যামাইড, অ্যালিফ্যাটিক হোক আর অ্যারোমেটিক হোক। আমি একটা অ্যামাইড দিতে পারলাম, এই অ্যামাইডকে আপনি ব্রোমিন আর কস্টিক পটাশ সহযোগে বিক্রিয়া করাবেন, তাহলে এখানে যে সিওটা আছে এই সিওটা চলে যাবে, অ্যামিন তৈরি হয়ে যাবে। এর সাথে আর দেখেন কি তৈরি হবে, পটাশিয়াম আর এসি পটাশিয়াম কার্বনেট। এর সাথে কি তৈরি হবে, ব্রোমিন আছে, পটাশিয়াম ব্রোমাইড, সাথে পানি। আমি যদি ব্যালেন্স করতে চাই 4, ব্রোমিন 2টা আছে, এখানে 2 দিলাম, 2 আর 2 পটাশিয়াম 4, হাইড্রোজেন আমার 6টা, 2টা আছে আর এর আগে 2 দিয়ে দেব। যে কোনো অ্যামাইড হতে পারে। আপনি আরেকটা হাত বড় করে নিলাম, যে কোনো অ্যামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশ সহযোগে বিক্রিয়া করাবেন, তাহলে এই যে CO2 চলে যাবে। এখানে কার্বন শিকল কিন্তু কমে যায়, এইজন্য এটাকে বলা হয় ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। বিক্রিয়াকে যে কয় কার্বন থাকবে, প্রোডাক্টে কার্বন কিন্তু একটা কমে যাবে। যদি CO চলে যায় আমার প্রোডাক্টে আমি কি পাবো, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ব্রোমাইড, 2 হবে, ওয়াটারের আগে 2, এই পটাশিয়ামের আগে 4। এখানে দেখেন বিক্রিয়কে কার্বন সংখ্যা হচ্ছে 3টা আর প্রোডাক্টে কার্বন কিন্তু 2টা। এখানে কার্বন শিকল হ্রাস পায় বলে এটাকে বলা হয় ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এটা কিন্তু আমি অ্যারোমেটিক অ্যামাইড দিয়েও করতে পারি। আমি যে কোনো অ্যারোমেটিক অ্যামাইড দিতে পারি। অ্যারোমেটিক অ্যামিনো যদি তৈরি করতে চাই, সিও চলে যাবে, আমার অ্যানিলিন তৈরি হয়ে যাবে। অ্যানিলিনের প্রিপারেশন শিখে ফেললাম। সাথে তৈরি হবে পটাশিয়াম কার্বনেট, সাথে তৈরি হবে পটাশিয়াম ব্রোমাইড, সাথে তৈরি হবে পানি। এই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বিক্রিয়াটা বুঝেছি কিনা? সবাই ইয়েস লিখবো, কমেন্ট সেকশনে ইয়েস লিখবো বুঝে থাকলে। কার্বন শিকল বিক্রিয়কে যে কয় কার্বন শিকল থাকবে, উৎপাদে কার্বন শিকল সবসময় একটা করে হ্রাস পাবে। এই জন্য এটাকে বলা হয় ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এটা সবাই তোলা হয়ে গেছে আশা করি, সবাই তুলে ফেলছি, আশা করি সবাই তুলে ফেলছি। সবাই বুঝেছি? ইয়েস লিখবো কমেন্ট সেকশনে। পটাশিয়াম কার্বনেট হলো পটাশিয়াম আর এই যে সি আছে, সিটাকে আমরা উড়াতে হলে পটাশিয়াম কার্বনেট হিসেবে ডিকার্বক্সিলেশন, কার্বন ডাই অক্সাইড হিসেবে চলে যাবে কার্বন সব সময়। সোডিয়াম কার্বনেট হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করতাম অনেকটা ডিকার্বক্সিলেশনের মতো। কার্বন শিকল যদি হ্রাস করতে হয় ডিকার্বক্সিলেশনের মতো হয়, কার্বন ডাই অক্সাইড এখান থেকে সরাতে হবে, এজন্য পটাশিয়াম কার্বনেট আছে।
আর কারো কোনো কোশ্চেন? যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতাম সোডিয়াম কার্বনেট হতো, রাইট? আব্দুল্লাহ আসিফ ভাই, রাইট? ওকে, বুঝেছি। এখন আমরা আরো 3 নম্বর যদি আমরা দেখাই, অ্যালকেন নাইট্রাইল হবে। এই সায়ানোমূলকের একটা নাইট্রাইল, এটাকে আমরা বিজারিত করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহযোগে, অথবা করা যায় অ্যালকেন আইসো নাইট্রাইল। আইসো নাইট্রাইলটা কি? এনসি লিখলে আইসো আর সিএন লিখলে নাইট্রাইল। এটাকে আমরা বিজারিত করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা আমার লেখার উদ্দেশ্য হচ্ছে একসাথে লিখলাম এর জন্য এখানে 1 ডিগ্রি আমিন প্রিপারেশন হয়, আর যখন আইসোনাইট্রাইল হয় তখন 2 ডিগ্রি আমিন প্রিপারেশন হয়। কারণ দেখি এখানে আমরা যদি RCH2NH2 লিখে দিই তাহলে কিন্তু আমার 1 ডিগ্রি আমিন হয়ে গেল, CH2NH2। এখানে 4 অণু 4 মান হাইড্রোজেন লাগবে। আর এটা দেখি N যেহেতু সেন্টারে আছে NH3CH3, এখানে আমার 4টা হাইড্রোজেন লাগবে। তার মানে এটা 1 ডিগ্রি আমিন তৈরি হয়ে গেল, এটা 2 ডিগ্রি আমিন তৈরি হয়ে গেল। ক্লিয়ার? অ্যালকেন আইসোনাইট্রাইল যদি ব্যবহার করেন 2 ডিগ্রি আমিন প্রিপারেশন হবে। আর যদি আপনি অ্যালকেন নাইট্রাইল ব্যবহার করেন, সায়ানোমূলকের আরেকটা নাম নাইট্রাইল, সবাই জানেন, আমরা এটা বারবার এমসিকিউতে দিয়ে থাকি যে কোনটি নাইট্রাইল মূলক, সায়ানোমূলকের আরেকটা নাম আছে নাইট্রাইল। আর যখন এনসি লিখবো তখন হয়ে যাবে এটা আইসোনাইট্রাইল। তাহলে যদি আমরা নাইট্রাইলের সাথে ব্যবহার করি 1 ডিগ্রি আমিন প্রিপারেশন হয়, আর যদি আইসোনাইট্রাইলের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহযোগে বিজারিত করেন তাহলে 2 ডিগ্রি আমিন তৈরি হবে। এটা ক্লিয়ার কিনা? সবাই আমরা কমেন্ট সেকশনে ইয়েস লিখবো, কোশ্চেন থাকলে কোশ্চেন করব। নাইট্রোজেনের তো 3 হাত, কার্বনের যোজনী 2 হয় 4 হয়। কার্বনের যোজনী 2, এই যে 2 হাত, নাইট্রোজেনের 3 হাত। নাইট্রোজেনের 3 এবং 5 যোজনী, কোন কোন ক্ষেত্রে 5 শর্ত সাপেক্ষে 5 হাত হয়, বেসিক্যালি 3 হাত নাইট্রোজেনের। কার্বনের বেসিক্যালি 4 হাত আর শর্ত সাপেক্ষে 2 হাত হয়। কার্বনের যোজনী 2 হয় 4 হয়, সবাই জানেন। আর কারো কোনো কোশ্চেন? সবাই ইয়েস বলছে, আশা করি বুঝেছে সবাই। তাহলে আমরা মাথায় রাখবো নাইট্রাইলের সাথে বিক্রিয়া দিলে অ্যালকেন নাইট্রাইলের সাথে, এখন এটাকে 8টাকে আপনারা মডারেশন করে যত ইচ্ছা বড় যত ছোট করেন সেটা আপনাদের ব্যাপার। এটা যদি অ্যারোমেটিক ব্যবহার করেন তাও একই হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা দিব, এটা 22টা স্টার দিয়ে সবাই লিখে রাখবেন। কয়টা স্টার? 22টা। এটা অ্যারোমেটিক অ্যামিনের অ্যানিলিন প্রিপারেশন দেখাবো। 22টা স্টার দিয়ে রাখবেন, এটা 22 স্টার। এই নাইট্রো যৌগকে বিজারিত করবেন 3 আর H এর সহযোগে। নাইট্রো যৌগকে 3 আর H এর সহযোগে বিজারিত করলে এই নাইট্রো মূলকটা অ্যামিনো মূলকে কনভার্ট হবে। সাথে পাবো আমরা পানি। তাহলে এখানে 6টা হাইড্রোজেন লাগবে। অ্যানিলিন প্রিপারেশন, অ্যানিলিন প্রস্তুতি। এটা একটা অ্যারোমেটিক অ্যামিনের প্রস্তুতি দেখলাম। আমরা অনেকগুলো প্রস্তুতি দেখাচ্ছি অ্যামিনে। আশা করি প্রশ্ন অ্যানিলিন প্রস্তুতি আমরা শিখলাম। এটা 22টা স্টার দিয়ে রাখবেন, 22টা। এই বিক্রিয়া বারবার পরীক্ষায় দিয়ে দেয়। নাইট্রো যৌগকে 3 এবং H এর সহযোগে বিজারিত করলে নাইট্রো মূলকটা অ্যামিনো মূলকে কনভার্ট হয়, বন্ড NH2 অ্যামিনো মূলকে কনভার্ট হয়। ওকে, রাইট। আশা করি আমরা শিখেছি। আমরা কমেন্ট সেকশনে লিখবো, ইয়েস লিখবো। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। নাইট্রো যৌগকে অ্যামিনো মূলকে কনভার্ট হবে। সবসময় মনে রাখবেন 22টা স্টার দিয়ে রাখবেন এই রিঅ্যাকশনটা। নোট করে রাখবেন। এটা তুলে ফেলছে আশা করি সবাই। এখন হচ্ছে
অ্যামিন শনাক্তকরণ। তো এই আমার টেস্ট টিউবের ভিতরে অ্যামিন দিয়ে দেওয়া হয়েছে, এটা অ্যামিন কিনা আমাকে ডিটেক্ট করতে হবে। তো এটার জন্য আমরা একটা স্পেসিফিক একটা বিক্রিয়া করি, যে বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষা বলা হয় এটাকে, কারণ এখানে প্রোডাক্ট হিসেবে কার্বিল অ্যামিন পাওয়া যায়। তো যখন এটা আমরা পরীক্ষা করব, এর ভিতরে আমরা ছেড়ে দিই ক্লোরোফর্ম এবং কস্টিক পটাশ বা কস্টিক সোডাও দিতে পারেন। তো যদি আমার এটা অ্যামিন হয়ে থাকে, খেয়াল করি আমি ধরে নিলাম ওর ভিতরে অ্যামিন আছে, তখন আমরা এর ভিতরে ছেড়ে দিলাম ক্লোরোফর্ম এবং কস্টিক পটাশ। কস্টিক পটাশ ছেড়ে দেওয়ার পরে টেস্ট টিউবের ভিতরে আপনি এইভাবে একটু দাগাবেন, এত বৃষ্টি এত দুর্গন্ধ যে আপনি এটা অজ্ঞান হয়ে যেতে পারেন, ঠিক আছে? এই বৃষ্টি বা দুর্গন্ধযুক্ত এই পদার্থটাকে বলা হয় কার্বিল অ্যামিন। এখানে যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে এটা ফিনাইল এনসি, বেঞ্জিনের মাথায় এনসি, অথবা আপনি এটাকে এভাবেও লিখতে পারেন এনসি, বেঞ্জিনের মাথায় এনসি। এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন, ফিনাইল আইসোসায়ানাইড বা এটার নামই হচ্ছে কার্বিল অ্যামিন। এর সাথে আমরা কি পাবো? পটাশিয়াম ক্লোরাইড পাবো, সাথে পানি পাবো, তাই না? ক্লোরিনের 3 দিয়ে দিলাম, পটাশিয়ামের 3 দিয়ে দিলাম, হাইড্রোজেন 3 4 6, তার মানে এর আগে দিতে হবে আমাকে 3, তাহলে সবই ব্যালেন্স হয়ে যাবে। একইভাবে যদি আমরা অ্যালিফেটিক দেখাই, ক্লোরোফর্ম প্লাস কস্টিক পটাশ তৈরি হয়ে যাবে CH3NC, অ্যালকাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। অ্যালকাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। এই কার্বিল অ্যামিনটা কি? বিশ্রী গন্ধ বিশিষ্ট, উগ্র বা বিশ্রী গন্ধ বিশিষ্ট। তাহলে আমরা বুঝে ফেলেছি, যদি আমার টেস্ট টিউবে যদি আমার অ্যামিন থেকে থাকে এবং এর ভিতরে যদি ক্লোরোফর্ম আর কস্টিক পটাশ আমরা দিয়ে দিই, তাহলে আমার উগ্র বা বিশ্রী গন্ধ বিশিষ্ট ফিনাইল আইসোসায়ানাইড, এনসি হবে বেঞ্জিনের মাথায়, সরাসরি এনসি একসাথে লিখে দিতে পারেন, এভাবেও লিখতে পারেন, ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন তৈরি হবে, বা এটাকে আমরা অ্যালকাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন বা ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন তৈরি হবে। যদি এটা বুঝে থাকি, আমরা কমেন্ট সেকশনে ইয়েস লিখব, বিক্রিয়াটা তুলে নিব 10 সেকেন্ড টাইম। যদি আমার টেস্ট টিউবের ভিতরে অ্যামিন থেকে থাকে, যখন আমরা ক্লোরোফর্ম আর কস্টিক পটাশের ভিতরে ছেড়ে দেব, দেখব এর ভিতর থেকে উগ্র বা বিশ্রী গন্ধ বেরোচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিনটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড বা অ্যালকাইল আইসোসায়ানাইড বা অ্যালকেন, এটাকে এভাবে বলা যেতে পারে অ্যালকেন আইসোনাইট্রাইড, এরকমও বলা যেতে পারে অ্যালকেন আইসোনাইট্রাইড বা অ্যালকাইল আইসোসায়ানাইড, এরকমও বলা যেতে পারে, বা ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। এটাকে অ্যালকেন আইসোনাইট্রাইড এরকম আপনি উচ্চারণ করতে পারেন, এটাও কেউ কার্বিল অ্যামিন বলা হবে, এটাকেও কার্বিল অ্যামিন বলা হবে। এখানে একটা মেসেজ হচ্ছে, গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, এই যে অ্যামিন শনাক্তকরণ, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কিন্তু এই কার্বিল অ্যামিনের সাহায্যে শনাক্তকরণ করা যাবে না, অনলি 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন কিন্তু এই কার্বিল অ্যামিন পরীক্ষার সাহায্যে তৈরি করা যায় না। অনেক সময় এমসিকিউ পড়ে কার্বিল অ্যামিন পরীক্ষার সাহায্যে শনাক্তকরণ করা হয় 1 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, অ্যালকোহল, অ্যালডিহাইড এরকম। তাহলে 1 ডিগ্রি অ্যামিন স্পেসিফিক কার্বিল অ্যামিনের সাহায্যে শনাক্তকরণ করা হয় আবার কি 1 ডিগ্রি অ্যামিন। খেয়াল রাখবো সবাই। আচ্ছা, এটা আমরা বুঝেছি সবাই? বুঝলে আমরা ইয়েস লিখবো কমেন্ট সেকশনে।
আমরা একটু পড়বো, আর যদি কোশ্চেন থাকে কোশ্চেন করবো। ইয়েস স্যার, ইয়েস স্যার, অনিক সাহা, ফাইম মুনতাসির রাদিন, রুহি, তামিমা তানজুম, আবহেনা রাজু সবাই ইয়েস স্যার কমেন্ট করছে, তার মানে এটা আমরা বুঝেছি। ওকে, তাহলে কার্গিল আমিন পরীক্ষা কিন্তু 1 ডিগ্রি আমিন শনাক্তকরণ পরীক্ষা। এখন আমরা আরেকটা কোশ্চেনের দিকে যাব। আমি যে অ্যামিন শনাক্তকরণ করলাম, এখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করব, যে আমাদের টেস্ট টিউবের ভিতরে যে অ্যামিন আছে সেটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি। আর যদি 1 ডিগ্রি অ্যামিন থেকে থাকে আমার টেস্ট টিউবের ভিতরে, আমি শনাক্তকরণ করব এই কার্গিল আমিন পরীক্ষা দ্বারা। এখন হচ্ছে অ্যামিন সমূহ পার্থক্যকরণ, প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যামিন পার্থক্যকরণ। वन डिग्री, 2 डिग्री, তো এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি আমি আমার টেস্ট টিউবের ভিতরে আমার অ্যামিন দিয়ে দেওয়া আছে। এটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, আমাকে বের করতে হবে। তো এই অ্যামিন শনাক্তকরণে আমরা যে অ্যামিন পার্থক্যকরণে আমরা যে বিকারকটা ব্যবহার করি সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। অনেক সময় এমসিকিউ আসে যে অ্যামিন শনাক্তকরণে কি বিকারক ব্যবহার করা হয়, কি বিকারক ব্যবহার করি আমরা? নাইট্রাস অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড সহযোগে বিক্রিয়া দিব আমরা। প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে এক ধরনের বিক্রিয়া হবে, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এক ধরনের বিক্রিয়া হবে, টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে এক ধরনের বিক্রিয়া হবে। ওকে, তো ঠিক আছে, এটা আমরা এখন চেষ্টা করি। 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নাইট্রাস সিস্টেমটা একটু ভেঙে দেখি। এখন সাধারণ ফর্মুলা লিখি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। তো 1 ডিগ্রি অ্যামিন এই বিক্রিয়াটা করা হয় সোডিয়াম নাইট্রাইট এবং HCl সহযোগে বিক্রিয়াটা করা হয়। যদি আমার টেস্ট টিউবের ভিতরে 1 ডিগ্রি অ্যামিন থেকে থাকে, যখন নাইট্রাস অ্যাসিড আমরা এর ভিতরে দিয়ে দেব, তখন তৈরি হবে বেসিক্যালি ROH, অ্যালকোহল। এই R এর সাথে OH চলে যাবে, আর নাইট্রোজেন গ্যাস হয়ে উড়ে যাবে, সাথে পানি। তার মানে 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। তাহলে আমার যদি টেস্ট টিউবের ভিতরে 1 ডিগ্রি অ্যামিন থেকে থাকে, তাহলে আমি প্রোডাক্ট হিসেবে কি পাবো? অ্যালকোহল পাবো, রাইট? ওকে, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তাহলে আমার যদি টেস্ট টিউবের ভিতরে 2 ডিগ্রি অ্যামিন থেকে থাকে, আমি যখন নাইট্রাস অ্যাসিডটা দিয়ে দেব, HONO, নাইট্রাস অ্যাসিডটা HONO এই ফাংশনটা বিক্রিয়া করতে সুবিধা হচ্ছে, এজন্য আমরা এটা এই করছি। এই বিক্রিয়াটা আমরা একইভাবে সোডিয়াম নাইট্রাইট এবং HCl সহযোগে করব। সোডিয়াম নাইট্রাইট এবং HCl সহযোগে করব। তাহলে আমি এখানে যেটা প্রোডাক্ট পাবো, খেয়াল করি এই যে NO টুকু এই R2 সহ চলে যাবে, এই H আর এই OH মিলে পানি হয়ে যাবে। এটা পদক্ষেপ হবে নাইট্রোসো অ্যামিন, নাইট্রোসো অ্যামিনের হলুদ বর্ণের পদক্ষেপ, নাইট্রোসো অ্যামিন। হলুদ পদক্ষেপ। তাহলে প্রাইমারি অ্যামিনের সাথে যদি আমার নাইট্রাস অ্যাসিডে যদি বিক্রিয়া করা হয়, যদি প্রাইমারি অ্যামিন থাকে আমার টেস্ট টিউবে, আমি কি পাবো? অ্যালকোহল পাবো প্রোডাক্ট হিসেবে। যদি আমার 2 ডিগ্রি অ্যামিন থেকে থাকে টেস্ট টিউবের ভিতরে, আমার এখানে হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ বের পদক্ষেপ করবে, হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থে। আর যদি 3 ডিগ্রি অ্যামিন হয়, তখন কি ঘটনা ঘটবে?
আমার এখানে আর 3n এর সাথে এইচ চলে যাবে, এই অংশটা প্লাস আর NO2 মাইনাস। ট্রাই অ্যালকাইল নাইট্রাইট লবণ, এটা দ্রবণীয় লবণ তৈরি হবে, দ্রবণীয় লবণ। ট্রাই অ্যালকাইল নাইট্রাইট, টারশিয়ারি অ্যালকাইল নাইট্রাইট লবণ, এটাকে আমরা এরকম বলে দিতে পারি টারশিয়ারি অ্যালকাইল নাইট্রাইট নামক দ্রবণীয় লবণ, নাইট্রাইটের নাম টারশিয়ারি অ্যালকাইল নাইট্রাইট দ্রবণীয় লবণ, টারশিয়ারি অ্যালকাইল নাইট্রাইট নামক দ্রবণীয় লবণ পাওয়া যায়। তাহলে আমরা শিখলাম, যদি এটা আমরা বুঝে থাকি কমেন্ট সেকশনে সবাই ইয়েস লিখবো, যদি এটা বুঝে থাকি আমি আরো একবার রিপিট করছি, যদি বুঝে থাকি সবাই কমেন্ট সেকশনে ইয়েস লিখবো। তাহলে আমার টেস্ট টিউবের ভিতরে অ্যামিন দেয়া আছে, এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিন আমি জানি না, আমি শনাক্তকরণ করতে চাচ্ছি। এর জন্য আমরা একটা স্পেশাল বিকারক ব্যবহার করি যার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। অনেক সময় এমসিকিউ পড়ে যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন আমি যদি পার্থক্য করতে চাই কি বিকারক ব্যবহার করি, আমরা সবাই মনে রাখবো নাইট্রাস অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করাবো সোডিয়াম নাইট্রেট এবং HCl সহযোগে বিক্রিয়া করাবো, ক্লিয়ার? তো আমি যদি 1 ডিগ্রি অ্যামিন হয়, যখন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করব তখন অ্যালকোহল তৈরি হবে, আর এর সাথে OH চলে যাবে, আর N আর N মিলে নাইট্রোজেন প্লাস পানি। অ্যালকোহল যদি তৈরি হয় তাহলে আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ এটা 1 ডিগ্রি অ্যামিন। আর যদি হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে তাহলে সেকেন্ডারি অ্যামিন হবে। বিক্রিয়াটা কেমন? H আর OH মিলে পানি আলাদা হয়ে যাবে, আর R2N N এর সাথে NO চলে আসবে, নাইট্রোসো অ্যামিনের হলুদ বর্ণের অধক্ষেপ। আর যদি আমার দ্রবণীয় কোনো লবণ তৈরি হয়, যেটাকে আমরা বলছি টারশিয়ারি অ্যালকাইল নাইট্রাইট লবণ, বিক্রিয়াটা কেমন? R3N N এর সাথে H থাকবে, এটা প্লাস অংশ, আর NO2 মাইনাস কমপ্লেক্স কম্পাউন্ড, এটা জটিল যৌগ দ্রবণীয় লবণ, টারশিয়ারি অ্যালকাইল নাইট্রাইট নামক দ্রবণীয় লবণ তৈরি হবে। এস স্যার সবার বলছে। আমরা ইয়েস স্যার আজকে আলোচনাটা আমাদের কেমন লাগছে যদি আমরা কমেন্ট সেকশনে লেখার চেষ্টা করি যে আজকে আলোচনা আমরা বুঝেছি কিনা, কতটুকু ইফেক্টিভ হয়েছে আমরা কমেন্ট সেকশনে লেখার চেষ্টা করব। আর সাথে সাথে আমি কিছু কথা বলি। তো অ্যামিনের টাইসোনিয়াম লবণ এই অংশটুকু আমাদের থেকে গেছে, আমি এটার উপরে ভিডিও করে এটা আপলোড করে দিব ইউটিউবে অথবা পেজে আমরা দিয়ে দিব, ওখান থেকে বাকি অংশটুকু আপনারা দেখে নেবেন। হয়তো আজকে আমরা হয়তো রাত্রে এটা আপলোড করে দিব, এই বাকি অংশটুকু আপলোড করে দিব, আর ক্লাসে এইটুকু দিলে আমাদের অ্যামিন শেষ হয়ে যাবে। আর আমাদের ফেনলটুকু বাকি আছে, ফেনলটুকু আমরা 2 দিনের মধ্যে করিয়ে দিব, ওটা বাদ বাকি যেটুকু আছে সেটুকু আমরা করিয়ে দিব। করে দেওয়ার পরে আমরা 23 তারিখ থেকে আমাদের প্ল্যান হচ্ছে 23 তারিখ থেকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। প্রি টেস্টের সিলেবাস অনুযায়ী আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। 23 তারিখ বা 24 তারিখ থেকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আর অ্যামিনের যে বাকি অংশটুকু টাইসোনিয়াম লবণ, ওর সাথে স্যান্ডম্যান বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, আরো কিছু পোস্ট প্রিপারেশন আছে, এটার উপর আমি একটা ভিডিও করে আজকে রাতে ওটা আপলোড করে দেবো, ওটা আপনারা দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি টিউটোরিয়াল সিসিতে, ওখানে সার্চ করতে পারেন, আপনাদের সিসিতে অনলাইন ক্লাস এই পেজে সার্চ করতে পারেন, আমার ফেসবুক আইডিতেও সার্চ করতে পারেন, সবাই ওখান থেকে পেয়ে যাবেন। আশা করি ক্লাস কেমন লাগছে সেটা আপনি কমেন্ট সেকশনে লেখেন, তো তাহলে আমরা আরো অনুপ্রাণিত হব, আপনাদেরকে আরো কিছু আমরা দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? একটু কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করবেন, তাহলে বা কোনো কারেকশন থাকলেও সেটা বলবেন, তাহলে আমরা কারেকশন করতে পারবো, আপনাদের জন্য সেটা উপকারী হবে। তো আজকে আমরা মোটামুটি ক্লাস এখানেই শেষ করব। তো সবার জন্য শুভকামনা, এটা যা পড়িয়েছি ভালোভাবে প্র্যাকটিস করবেন, আর বাসার বাইরে কোনো ক্রমে বাসার বাইরে বের হবেন না, যা করবেন বাসায় থেকে, পড়াশোনা সব বাসায় থেকে। আমরা বাসায় আছি, বাসায় আপনারাও বাসায় থাকেন, আমরা যতদূর পারি আপনাদের হেল্প করব এবং এইগুলো বারবার পড়ার চেষ্টা করবেন। অনেকে কি আমরা যেগুলো প্র্যাকটিস দিচ্ছি, যে কোশ্চেনগুলো দিচ্ছি, কোশ্চেনগুলো আমাদেরকে ইনবক্স করে দেয়, আমরা ওটা আবার চেক করে দিচ্ছি, কোনো কারেকশন থাকলে কারেকশন দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিতে পারেন। যারা এক্সামিনে আছে, এসএসসি বোর্ডে এক্সামিনে আছে, তারাও দিচ্ছে, আমরা তাদেরকে হেল্প করছি। যদি আপনাদের এরকম পরীক্ষার্থী কারো সমস্যা থাকে তাদের সাথে সেটা শেয়ার করেন, যে কোনো প্রবলেম আমাদের ফোন দিতে পারে, আমাদের ইনবক্সে
সমস্যা দিতে পারে, আমরা সেগুলো সলভ করে দিয়ে দিব। আপনাদের যে কোনো সমস্যা ইনবক্সে পাঠাবেন, আমরা সলভ করে দিব। ওকে, তো সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।